আজকে আমরা জানবো অতি পরিবাহিতা কি এবং অতি পরিবাহিতা এটি আমাদের কোন কোন পদার্থের ক্ষেত্রে এই অতি পরিবাহিতা গুলো দেখা দেয় এই বিষয়টি আমরা জানবো। অতি পরিবাহিতাটা জানার আগে আমাদের রোদের উষ্ণতা সহগ গুণাঙ্ক এই সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আমরা জানি যে রোদের উষ্ণতা সহগ গুণাঙ্ককে সাধারণত আলফা দ্বারা প্রকাশ করা হয়। রোদের উষ্ণতা গুণাঙ্ক সহগ যদি ধনাত্মক হয় এটি হবে আমাদের ধাতব পদার্থের ক্ষেত্রে। এটা আমাদের মনে রাখতে হবে যে ধাতব পদার্থের ক্ষেত্রে এই উষ্ণতা গুণাঙ্ক কিন্তু ধনাত্মক হয়। এটি আলাদা একটা মান থাকে, এক এক পদার্থের জন্য এক এক রকম মান থাকতে পারে। এরপর হচ্ছে রোদের উষ্ণতা গুণাঙ্ক যদি ঋণাত্মক হয় সেটি হচ্ছে আমাদের অর্ধ পরিবাহীর জন্য, অর্থাৎ সেমিকন্ডাক্টর যে থাকে অর্ধ পরিবাহী এর জন্য হচ্ছে আলফা এর মান কিন্তু ঋণাত্মক। আলফার মান হবে ঋণাত্মক। যেমন আমরা বলতে পারি সিলিকন, এরপর হচ্ছে জার্মেনিয়াম, এরপর গ্রাফাইট। আমরা যদি লিখি যে গ্রাফাইট, এগুলোর জন্য হচ্ছে আমাদের আলফা এর মান কিন্তু ঋণাত্মক। আর অতি পরিবাহিতা বলতে আমরা যে বিষয়টি বুঝবো যে অতি পরিবাহিতার ক্ষেত্রে নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটি বেশি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করবে। অতি পরিবাহিতা, এই অতি পরিবাহিতাটা হচ্ছে কিছু কিছু পদার্থ আছে যেগুলোর তাপমাত্রা কমালে তার রোধ কমে যায়। অর্থাৎ তাপমাত্রা যদি আমরা মোটামুটি 4 কেলভিন এর কাছাকাছি বা 4.2 কেলভিন এর কাছাকাছি যদি আমরা নিয়ে যাই তাপমাত্রা কমাইতে কমাইতে, তখন কিন্তু তার রোধ শূন্য নেমে যাবে। অর্থাৎ কিছু কিছু পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা কমালে তার রোধ কিন্তু একেবারে শূন্য হয়ে যায়। রোধ যখন শূন্য হয়, কোনো বাধাই থাকে না, তখন সেই পদার্থকে আমরা বলি অতি পরিবাহী পদার্থ। অতি পরিবাহী পদার্থ বলি। আর অতি পরিবাহী পদার্থের এই ধর্মকে বলা হয় অতি পরিবাহিতা। তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে কিছু কিছু পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা কমালে তার রোধ শূন্যে নেমে যায়। কিছু কিছু পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা কমানো হলে তার রোধ শূন্য নেমে যায়। এই রোধটা হচ্ছে একেবারে শূন্য হয়ে যাবে এবং বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অত্যধিক বেড়ে যাবে। সেই সকল পদার্থকে বলা হয় অতি পরিবাহী পদার্থ। আর এই অতি পরিবাহী পদার্থের ধর্মকে বলা হয় অতি পরিবাহিতা। এখন অতি পরিবাহিতার ক্ষেত্রে আমরা যদি দেখি যে গ্রাফাইট, এই গ্রাফাইটকে তাপমাত্রা যদি আমরা কমিয়ে যদি 4 কেলভিন অথবা 4.2 কেলভিন যদি আমরা নিয়ে আসি, তখন কিন্তু এই গ্রাফাইটটি আমাদের অতি পরিবাহিতা হয়ে যাবে। অর্থাৎ এর কোনো রোধ থাকবে না। অর্থাৎ এর কোনো রোধ থাকবে না। আমরা যদি দেখি যে অতি পরিবাহিতার ক্ষেত্রে এই রোধ কেন শূন্য হয়, এই রোধটি কেন শূন্য হবে। অতি পরিবাহিতার ক্ষেত্রে আমরা জানি যে ইলেকট্রন গুলো কপার পেয়ার তৈরি করে। অর্থাৎ অতি পরিবাহিতার ক্ষেত্রে ইলেকট্রন গুলো কপার পেয়ার তৈরি করে, এক প্রকার জোড়া বাঁধে এবং এই জোড়ার নাম হচ্ছে কপার পেয়ার। এই যে ইলেকট্রন যে জোড়া বাঁধলো, এই জোড়া বাঁধার পরে যখন ইলেকট্রন গুলো সঞ্চারিত হবে, অর্থাৎ ইলেকট্রন যখন জোড়া বাঁধলো, এইভাবে জোড়া বাঁধার পর তখন তারা কোনো তারের ভিতর দিয়ে যখন যায় তখন কোনো তারা বাধা বিপত্তির সম্মুখীন হয় না। অর্থাৎ ইলেকট্রন একা একা গেলে বাধার সম্মুখীন হয়, তখন রোধ থাকে, এবং যখন সে কপার পেয়ার গঠন করে তখন কিন্তু কোনো প্রকার বাধা থাকে না। এই জন্য তখন তার রোধ কিন্তু হয়ে যায় আমাদের শূন্য, অর্থাৎ আর এর মান কিন্তু তখন শূন্য হয়ে যায়। অর্থাৎ অতি পরিবাহিতার ক্ষেত্রে কেন রোধের মান শূন্য হয়, এটি সঠিক উত্তর হচ্ছে যে অতি পরিবাহিতার ক্ষেত্রে রোধের মান শূন্য হয় কারণ অতি পরিবাহিতার মধ্যে ইলেকট্রন চলাচলের সময় কপার পেয়ার তৈরি করে। এই কপার পেয়ার যখন তৈরি করে তখন সে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে এবং সেজন্য কোনো প্রকার শক্তির অপচয় হয় না। শক্তির অপচয় না হওয়ার কারণে তখন সেক্ষেত্রে রোধের মান কিন্তু শূন্য হয়। আর আরেকটি বিষয় হচ্ছে অতি পরিবাহী পদার্থ কোনগুলো। অতি পরিবাহী পদার্থ হচ্ছে পারদ। আমরা পারদকে অতি পরিবাহী পদার্থ বলতে পারি। তারপর বলতে পারি গ্রাফাইট, গ্রাফাইট অতি পরিবাহী পদার্থ। এরপর আমরা বলতে পারি কার্বন, এগুলো হচ্ছে অতি পরিবাহী পদার্থ। এই সকল পদার্থের তাপমাত্রা যদি আমরা কমাই, অর্থাৎ তাপমাত্রা যদি মাইনাস করি, এই তাপমাত্রা মাইনাস করলে এরা অতি পরিবাহিতাতে পরিণত হবে। অর্থাৎ এটি অতি পরিবাহী পদার্থে পরিণত হবে। তোমরা নতুন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ প্রশ্নগুলো ভিডিও আকারে প্রকাশ করব। ধন্যবাদ।